আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম, বিবি অনার্স অ্যাকাউন্টিং, অ্যাসিস্ট্যান্ট টিচার, নেজাহাট হাই স্কুল। আজকের ক্লাসটা হবে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় 10-এর 3 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে অধ্যায় 10-এর আর্থিক বিবরণী অধ্যায় থেকে 1 এবং 2 এর আমরা 1 এবং 2 এর সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন যেটি আছে বইয়ের মধ্যে ওটা আজকে সমাধান করব। আশা করি তোমাদের আগের ক্লাসগুলো অনেক ভালো লেগেছে, তো আজকের ক্লাসটাও ভালো লাগবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। ওকে, আশা করি সবার সামনে বই আছে। 3 নাম্বার কোয়েশ্চনটা আমাদের সামনে আসতেছে। 3 নাম্বার কোয়েশ্চনটা আমি একটু এই জুম দিয়ে দেখাচ্ছি, তোমাদের তো বই আছে। ওকে, বইতে তোমরা একটু ফলো করো। 3 নাম্বার, জাপটিন অ্যান্ড সন্সের 2017 সালের 30 জুন তারিখে রামিল এবং অন্যান্য তথ্য নিম্নরূপ। হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, ক্রয় ডেবিট 1,50,000 টাকা, আর পাওনাদার হচ্ছে ক্রেডিট, পাওনাদার হচ্ছে 90,000 টাকা। দেনাদার সম্পদ, তার কারণে ডেবিট হয়েছে 73,000 টাকা। বিক্রয় আয়, তার কারণে ক্রেডিট হয়েছে 1,27,000 টাকা। বহি পরিবহন এবং বহি ফেরত। বহি পরিবহন মানে হচ্ছে যে বিক্রয় পরিবহন। এটা বি কেয়ারফুল, এগুলো সিমিলার ওয়ার্ডের মতো মনে হয়, মানে বাট ভিন্ন একটু। বহি পরিবহন মানে হচ্ছে যে বিক্রয় পরিবহন, বহি ফেরতটা হচ্ছে যে ক্রয় ফেরত। তোমরা দেখো ক্রয় কিন্তু ডেবিটে, ঠিক আছে? তাহলে ক্রয় ফেরত কি থাকবে? ক্রেডিটে। ওকে, বুঝতে পেরেছি তো এবার? আর বিক্রয় কিন্তু ক্রেডিটে। ওকে, আর বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন এটা ব্যয়, ব্যয় হওয়ার কারণে এটা ডেবিট, 15,500। ওকে, এরপর কি দেওয়া আছে দেখো, 15% ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে 40,000 টাকা, এটা দায়, মানে এটা হচ্ছে চলতি দায়। ওকে, 15% ব্যাংক থেকে ব্যাংক জমাতিরিক্ত, এটা চলতি দায় 40,000 টাকা। এরপর বলছে মূলধন তো মালিকানা সত্ত্ব, মূলধন ক্রেডিট হয় 1,00,000 টাকা। অগ্রিম ভাড়া, এটা সম্পদ, ভাড়াটা আগে বাগিয়ে দেওয়া হয়েছে, এটাই তো। তো তার কারণে এটা 10,000 টাকা, এটা সম্পদ। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জটা হচ্ছে যে ব্যয়, কারণ এটা ব্যাংকে কেটে নিছে তোমার থেকে। তোমার থেকে যখন ব্যাংকে কেটে নিছে তাহলে এটা হচ্ছে ব্যয়। ব্যয় সবসময় ডেবিট হয়, এই 2,000 টাকা ডেবিট হয়েছে। আর কুরিন সংস্কৃতি, আজকে যারা প্রাইভেটের সকালে আসছো তাদেরকে বলেছিলাম কুরিন নিয়ে বিস্তারিত, এবং কুরিনের কাজটা কিভাবে অঙ্কের মধ্যে সমাধান করতে হয়। আশা করি তোমরা সকালে এই বিষয়টা বুঝতে পেরেছো, এখন কিন্তু সহজে বুঝতে পারবা এই অঙ্কতে। তো কুরিন সংস্কৃতি মানে অর্থাৎ যেটাখানে আমাদের সন্দেহ থাকবে, যেটা আমরা পাবো না, পাওয়ার সন্দেহ তৈরি হবে, এটাকে আমরা কুরিন সংস্কৃতি ধরবো। আর যেটা পাওয়া একেবারে পাওয়া যাবে না, কমপ্লিটলি আমরা নিশ্চিত হয়ে যাব এই টাকা আমাদের পক্ষে আদায় করা সম্ভব না, মাফ করতে হবে, এটাকে বলবো কুরিন। ওকে, তো কুরিন ডেবিট হয়, কুরিন সংস্কৃতি ক্রেডিট হয়। এই কুরিন সংস্কৃতি 3,500 টাকা ক্রেডিট হয়েছে। এরপর আমরা নগদ পাট্টা। এই নগদ পাট্টাটা হচ্ছে যে আমাদের জন্য এই দুইটা, একটা হচ্ছে নগদ পাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে প্রদত্ত পাট্টা, আর একটা হচ্ছে প্রাপ্ত পাট্টা। প্রদত্ত মানে ব্যয়, তাহলে বুঝতে হবে যে যেটা ডেবিটে ওইটাই ব্যয়, এটাকে বলবো যে প্রদত্ত বার্তা। আর ক্রেডিটে যেটা ওইটা আয়, ওইটাকে আমরা ধরবো যে প্রাপ্ত বার্তা, মানে এটা আমাদের জন্য আয়, আয় তো ক্রেডিট হয়, আর প্রদত্ত বার্তা ডেবিট হয়। ইজারা সম্পত্তি, এটা স্থায়ী সম্পদ, এটা তোমরা জানো, অনেকবার বলা হয়েছে। স্থায়ী সম্পদ সবসময় ডেবিট হবে, আর এখানে কিন্তু 8 বছরের জন্য দিছে। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, 8 বছর কিন্তু এখানে একটা সমস্যা। ওকে, আমাদের ইজারা সম্পত্তির অবলোপন 1 বছরের দেখাতে হবে, যে মানে 1,20,000-কে আমরা যখন 8 দিয়ে ভাগ করবো, 1 বছরের টাকা বের হবে। এটা আমরা বিশদ বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো। আর 7 বছর যে টাকাটা, ওইটা এখানে তো 8 বছর, 8 বছর 1 বছর যদি আমরা বিশদ বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই, আরো
7 বছর টাকা থাকবে। এই 7 বছর টাকাটা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে স্থায়ী সম্পত্তি গিয়ে লিখে দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের রামের যোগফল 3,78,000 3,78,000। ওকে, আমরা এরপর দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য তথ্যগুলো যেগুলো সমন্বয়। অবিকৃত পণ্যের মূল্য 63,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, অবিকৃত পণ্যের মূল্য মানে হচ্ছে সমাপনী মজুত পণ্য। মানে আমরা বলেছিলাম, ক্লাসে বলেছিলাম, প্রাইভেটে বলেছিলাম, আজকেও বলতেছি আবার, মানে সমাপনী মজুত পণ্যের আরেক নাম হচ্ছে অবিকৃত পণ্যের মূল্য। ঠিক আছে, অর্থাৎ অবিকৃত পণ্যের মূল্য মানে সমাপনী মজুত পণ্য। ওকে, 2 নম্বরে অগ্রিম ভাড়া 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ মানে শেষ। 10,000 টাকা আগে দিয়েছিলাম এখানে, এই 10,000 থেকে 6,000 টাকা মাইনাস করে দিতে হবে। এটা ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই মেয়াদ উত্তীর্ণ মানে ব্যয়। এই 6,000 টাকা আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো। আর 10,000 থেকে 6,000 টাকা যখন চলে যাবে আর 4,000 টাকা থাকবে, এটা আমরা চলতি সম্পত্তি গিয়ে লিখে দেবো অগ্রিম ভাড়া 4,000 টাকা। এটা যখন অঙ্ক করবো তোমরা তখন দেখতে পারো। উক্ত বছরের কুড়িনের পরিমাণ 3,000 টাকা। তাহলে কুড়িনটা তৈরি হবে কার থেকে? কুড়িনটা তৈরি হচ্ছে দেনাদার থেকে। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেনাদার আছে কত? 73,000, রাইট? এই দেনাদার থেকে আমাদেরকে প্রথমে 3,000 টাকা কুড়িন মাইনাস করে দিতে হবে। মানে বুঝতে হবে 3,000 টাকা আমি পাবো না। তো পাবো না মনে করি এটা মাইনাস করতে হবে। তার থাকবে 70,000 টাকা। 70,000 টাকার উপর এবার বলছে 5% কি ধরতে বলছে? কুড়িন সংস্কৃতির ব্যবস্থা করতে হবে। এবার আর বাকি থাকে কত? 73 থেকে যখন 3,000 টাকা পাবো না, 3,000 টাকা যখন আমরা মাইনাস করে দেবো, আর থাকবে কত? 70,000। 70,000-কে 5 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে আমাদের কুড়িনের পরিমাণটা আমরা পেয়ে যাব, যেটাকে আমরা লিখবো সমাপনী কুড়িন ও সন্দেহজনক দেনা সংস্কৃতি। তোমাদেরকে আজকে প্রাইভেটে বলেছিলাম, অর্থাৎ আমাদেরকে কুড়িনের কাজ করতে গেলে প্রথমে অন্যান্য বা সমন্বয়টা আগে করতে হবে। এইটাই হচ্ছে কুড়িনের কাজ। ওকে, এবার সেখান থেকে এই দেখো আমাদের ব্যাংক চার্জের পাশে একটা কি আছে? কুড়িন সঞ্চিতি আছে, এটা মাইনাস করতে হবে। ওকে, তো এটা নিয়ে আমরা অঙ্কতে আর একটু ক্লিয়ার করবো। এখন আমরা প্রশ্নতে যাই একটু। প্রশ্নটি কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপযুক্ত তথ্য হতে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো। মানে এই যে উপরে একটা মিল এবং কিছু সমন্বয় দেওয়া হয়েছে, এই সমন্বয় প্লাস মিল থেকে আমাদেরকে বিকৃত পণ্যের ব্যয়ের অঙ্কটা করতে হবে। এটাই তো। তো আমরা একটু দেখি বিকৃত পণ্যের ব্যয়ের অঙ্কটা কিভাবে ওরা করছে। আমরা দেখতে পাচ্ছি ক, বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। টাকা, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। কারণ অঙ্কটা একেবারে ছোট। 2 নাম্বার দেখো, বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে তোমরা জানো প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ বিয়োগ হয়, ডক চার্জ, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, সমাপনী মজুত পণ্য মাইনাস, এই অনেকগুলো আইটেম আছে। বাট এই অঙ্কের মধ্যে অনেকগুলো আইটেম ওরা বাদ করে দিছে। তার কারণে বিকৃত পণ্যের ব্যয়ের কাজটা একেবারে সিম্পল, ছোট হয়ে গেছে। সেজন্য আমরা আমাদের প্রথমে বিকৃত পণ্যের ব্যয় লিখতে গেলে আমাদের প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। কোথাও এখানে আমরা প্রারম্ভিক মজুত পণ্য পড়ি নাই, তার কারণ আমরা দিতেও পারবো না। তো আমরা কোথায় চলে যাব? প্রারম্ভিক মজুত পণ্যের পরের কাজ হচ্ছে ক্রয়। ক্রয় কিন্তু আছে, এই দেখো প্রথম আমাদের প্রথমে ক্রয় ডেবিট আছে 1,50,000 টাকা। ওকে, এই 1,50,000 টাকা আমরা ডেবিটে লিখবো। ওকে, দেখে দেখে এখানে লিখবো। লিখার পর আমরা তো বলেছিলাম ক্রয় থেকে অবশ্যই ক্রয় ফেরত মাইনাস। এই যে এখানে বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ওকে, তো এই ক্রয় ফেরত কত? 6,500 ক্রয় ফেরত ক্রেডিট হয়। তো এই 6,500 টাকা আমরা মাইনাস করছি। 1,50,000 টাকা থেকে 6,500 টাকা যখন আমরা মাইনাস করেছি, আমাদের আছে 1,43,500 টাকা। ওকে, এরপর আমাদেরকে সমাপনী মজুত পণ্য এখানে ওরা বলে দিছে 63,000 টাকা। এই 63,000 টাকাটা মাইনাস করে দেবো, এই মাইনাস 63,500 টাকা। ওকে, এই একটু 1 মিনিট এখানে দেখো তো, এটা কি 63,500 হবে অবিকৃত পণ্যের মূল্য? হ্যাঁ, তাহলে আমরা কি এই 63,500 এটা কি ঠিক আছে বইয়ের মধ্যে অবিকৃত পণ্যের মূল্য? জি স্যার। ওকে, তাহলে জি স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এই 63,500 টাকা এখান থেকে যখন বিয়োগ করবো 1,43,500 থেকে 63,500, তাহলে আর থাকবে 80,000 টাকা। ওকে, এটাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। তাহলে এর মানে ক শেষ। এখন আমরা খতে যাব।
মোট মুনাফা 47,000 টাকা ধরে, এই দেখো মোট মুনাফা 47,000 টাকা ধরে ধরে জাফরিন এন্ড সন্সের বিশদ বিবরণী প্রস্তুত করতে বলছে। অর্থাৎ মোট মুনাফা 47,000 টাকা আগে বসায় ফেলবো। দেখো আমরা বসাচ্ছি। এই এটার জন্য আমাদের জাফরিন এন্ড সন্সের বিশদ বিবরণী 2017 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য দিতে হবে। হ্যাঁ, অঙ্কটা আসছে। এই দেখো মোট মুনাফা 47,000 টাকা, এই আমরা দেখে দেখে লিখে ফেলবো। মোট মুনাফা কত? 47,000 টাকা। আমরা একটু জুম দিই। এখন দেখো মোট মুনাফা 47,500 টাকা, 47,000 টাকা। এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সেই জন্য আমরা এটার পাশে লিখবো এই প্রশ্নে প্রদত্ত। প্রশ্নে প্রদত্ত মানে প্রশ্নের মধ্যে দেওয়া থাকলে এটাকে প্রশ্নে প্রদত্ত দিয়ে লিখতে হয়। এবার আসো বাদ পরিচালনে। এরপর আমাদের অপশন হচ্ছে বাদ পরিচালনে। পরিচালন মানে আমরা জানি যেগুলো নিয়মিত খরচ, যে খরচগুলো প্রতিদিন হয়ে থাকে। ওকে, তো আমরা একটু এবার আমাদের কি করি, ব্যাক দিই। আমাদের প্রশ্নটা কোথায়? আমরা এখানে এখানেও একটু মিস্টেক হয়েছে, দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে। এখানে টাইপিং ভুল উঠে গেছে সম্ভবত আমার। এখানে তোমরা দেখো বহি পরিবহন, বহি পরিবহনটা কিন্তু ডেবিটে, রাইট? 15,500। বহি পরিবহন কোথায়? ডেবিটে 15,500। এইখানে বহি ফেরত হবে না, এখানে হবে বহি পরিবহন 15,500 মানে টাকা। ঠিক আছে, নামটা একটু অর্থাৎ একটু বুলেট টাইপ, এটা করতে গিয়ে ওইটা উঠে গেছে। ওকে, এটা তোমরা বুঝে নিবা। তাহলে বহি ফেরত হবে না, এখানে কি হবে? বহি পরিবহন। কি হবে? বহি পরিবহন 15,500, এটা পরিচালন দেয়। এরপর আসো বার্তা নিয়ে একটু আমরা কথা বলি। আমাদের দুইটা বার্তা আছে, একটা হচ্ছে 7,500 আর একটা হচ্ছে 11,000। মনে রাখতে হবে ডেবিটেরটা ব্যয়, এই সেজন্য বার্তা প্রদান। ডেবিটেরটা যখন ব্যয় তাহলে সেটা হচ্ছে বার্তা প্রদান। বার্তা প্রদান হচ্ছে কত? 7,500। এটা হবে না। এবং এটা কত? 11,000। এটা কেন হচ্ছে না? কারণ এটা আয়। এটা কেন হচ্ছে না? এটা আয়, তার কারণে। ওকে, এখন আমরা ভাড়া দেখি। আচ্ছা, অগ্রিম ভাড়া দিছি কত? 10,000 টাকা, রাইট? এখানে কিন্তু একটা কথা বলছে, দেখো অগ্রিম ভাড়া 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ যেটা উত্তীর্ণ ওইটা ব্যয়, সেই জন্য ভাড়া খরচ হিসেবে 6,000 টাকা লিখে দিছি। ওকে, এই 2 নম্বর সমন্বয়টা। অগ্রিম ভাড়া কত? 6,000 টাকা, মেয়াদ উত্তীর্ণ। এটা আমরা ভাড়া খরচ দিয়ে কত লিখেছি? 6,000 টাকা। ওকে, এবার আসো কুড়িন নিয়ে কথা। আজকে প্রাইভেটে বলেছিলাম কুড়িনের কাজ করতে গেলে আগে সমন্বয়টা করতে হয়। এই তন্ময় ঠিক বলছি নাকি বলি নাই? তন্ময় আনসার দাও তো। জি স্যার। ওকে, মাইক্রোফোন অফ করো। এই তাহলে কুড়িনের কাজ যদি আমাদের করতে হয়, প্রথমে কোথায় যেতে হবে? এই 3 নম্বর সমন্বয়ে। 3 নম্বর সমন্বয়ে বলছে উক্ত বছর 3,000 টাকা আদায়যোগ্য নয়। তো এই 3,000 টাকা খাত থেকে আদায়যোগ্য না, যে দেনাদার থেকে। দেনাদার আছে কত? 73,000। এই 73 থেকে 3,000 টাকা আমরা আগে আদায়যোগ্য নয় মানে এগুলো মাইনাস করে দেবো। আর থাকবে 70,000। মানে 73,000 থেকে 3,000 টাকা মাইনাস করলে আর থাকবে কত? 70,000। এই 70,000-এর উপর 5% কুড়ি সঞ্চিতি ধরবো। তোমরা একটু কাইন্ডলি আমাকে হেল্প করো। তোমরা ক্যালকুলেটর যদি থাকে তোমাদের সামনে, 73 থেকে 3,000 মাইনাস করে দাও। মাইনাস করে যে ফলটা থাকবে, উত্তরটা থাকবে, ওইটাকে 5 দিয়ে গুণ করে 100 দিয়ে কি করো, এই, ভাগ করে দাও। একজন আনসারটা বলবা। ওকে, কত টাকা আসছে? 3,500। 3,500। এই দেখো, এখানে দেখো সমাপনী কুড়িন সংস্কৃতি কত? 3,500। আজকে সকালে বুঝাইছিলাম নাকি? এ তন্ময়, তুমি কি বুঝতে পেরেছো এবার বিষয়টা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা তাহলে আমাদের কাজকে সমন্বয়টা আগে করতে হবে। এই সমন্বয়টা করে ফেলছি। 73,000 থেকে 3,000 টাকা যখন আমরা মাইনাস করব, আর থাকবে 70,000। 70,000-কে 5 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে আর থাকবে 3,500। এটাই হচ্ছে অর্থাৎ আমাদের কি সমাপনী করিনো সন্দেহজনক জ্ঞান সংস্কৃতি। ওকে, তো 1 মিনিট, এই আমি একটা ইয়ে করে নিই। এবার বুঝতে পারবা তোমরা ক্লিয়ারলি। এই সমাপনী কুড়ি সংস্কৃতি 3,500। ওকে, সমন্বয়ের কাজ শেষ। সমন্বয়ের কাজ শেষ। এবং এখন চলে যাবো আমাদের রামিদেরটাতে। রামিদের কুড়িন সংস্কৃতি কত আছে দেখো। এই কুড়িন সংস্কৃতি 3,500। ওকে, এই 3,500 থেকে এই কুড়িন এটাও মাইনাস হবে। ওকে, মানে এই 3,500 এটা পাওয়ার সম্ভাবনা আছে, না পাওয়ার সম্ভাবনা এরকম। তার থেকে 3,000 টাকা আমি পাবো না। তো এর মানে এই দেখো, এই 3,500 থেকে 3,000 টাকা মাইনাস। এই দেখো তোমরা কুড়িনের সংস্কৃতির হিসাবের উদ্বৃত্ত প্রারম্ভিক কুড়িন। এই প্রারম্ভিক কুড়িন হচ্ছে 3,500।
তার থেকে এই কুড়িন 3,000 টাকাটা আমরা কি করব, মাইনাস করব। তাহলে 3,500 থেকে কুড়িন অবলোকন 3,000 টাকা যখন মাইনাস করবো, আর থাকবে কত, 500। এই 500 এটাও কিন্তু মাইনাস, আজকে বলছিলাম এই 500 এটাও কি মাইনাস। 3,500 থেকে 500 চলে গেলে আর থাকবে 3,000 টাকা। ওকে, কুড়িনের ব্যাপারটা কি তোমরা ক্লিয়ার হয়েছে এবার? ওকে, এখন আমরা আমাদের আরেকটা ব্যয় আছে, ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ কত আছে দেখো, ব্যাংক চার্জ এখানে দেওয়া হচ্ছে 2,000 টাকা। ওকে, আমরা ব্যাংক চার্জটা 2,000 টাকা লিখে দেব। এবার আসো, ইজারা সম্পত্তির অবলোকন। এখানে বলছে ইজারা সম্পত্তি কত বছরে, 8 বছরে। তো 8 বছর তো আমাদের অঙ্কতে দেখাতে হবে ব্যয়ের মধ্যে 1 বছর। কেন? কারণ এটা বিষয়টা বিবরণী, এটাতে 1 বছর দেখাবো যে আমরা 1,20,000 কে 8 দিয়ে ভাগ করে, সবাই 1,20,000 কে 8 দিয়ে ভাগ করে ফেলো তো। একজনে বলো, 1,20,000 কে 8 দিয়ে ভাগ করে কত আসে? 15,000। এই দেখো, এই ইজারা সম্পদের অবলোকন কত, 15,000 টাকা। এখানে ইজারা হবে, একটু টাইপিং এর মিস্টেক হচ্ছে কারণ কিবোর্ডের প্রবলেম আছে আমার দেখা যাচ্ছে। এখানে ইজারা সম্পদের কি অবলোকন কত, 15,000 টাকা। ওকে, আমার কিবোর্ডের প্রবলেম, কারণ আমি এটা অনেক আগে থেকে ধরতে পেরেছি, কারণ এখানে ও বর্ণগুলো টাইপ করলে হয়ে যায় আরেকটা, এই তার কারণে এটা প্রবলেমটা হচ্ছে। এটা ঠিক করে নিতে হবে। ওই ইজারা সম্পদের অবলোকন কত, তাহলে 15,000 টাকা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এবার ইজারা সম্পদের অবলোকনটা কিভাবে বের করছি, 1 বছরের। অর্থাৎ 1,20,000 কে যখন আমরা 8 দিয়ে ভাগ করবো, 1 বছরের টাকা পেয়ে যাবো। এবার আমরা দেখো পরিচালন ব্যয় কি কি পেয়েছি, 15,500, 7,500, 6,000, 3,000, 2,000, 15,000, এই সবগুলো যোগ করবো। সবগুলো যোগ করে শেষে চলে যাবে 49,000। ওকে, এই 47 থেকে 49,000 টাকা বের করবে। এখন আসলে কত, 47। মাথায় ভালো করে ঢুকাও। আছে 47, কিন্তু পাচ্ছিল কত, 49। তাহলে উল্টা আরো তোমার কাছে মাইনাস আসতেছে, কেমনে? কারণ 47 থেকে 49 কখনো বিয়োগ হয় না। ওকে, বিয়োগ হলেও হবে, কিন্তু মাইনাস চলে আসবে। সেজন্য এখানে কিন্তু দেখো রেড কালার দিয়ে লেখা হয়েছে পরিচালন ক্ষতি। ওই যদি প্লাস আসতো তাহলে এখানে লিখতাম যে পরিচালন মুনাফা। বুঝাতে পেরেছে নি? মাইনাস আসার কারণে পরিচালন ক্ষতি। এই বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? ক্ষতি কেন আসছে? ক্ষতি আসছে কারণ মাইনাস, তার কারণে উত্তরটা কি মাইনাস, এতটুকু। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী দুইটা অপশন আছে, পরিচালন ব্যয়ের পর অন্যান্য আয় যোগ, অন্যান্য ব্যয় বিয়োগ। অন্যান্য আয়ের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো, অন্যান্য আয়, আয় তো ক্রেডিট হবে, তোমরা তো জানো আয় কি, আয় হচ্ছে ক্রেডিট। তো ক্রেডিট থেকে আমরা নেব, এই দেখো আমরা একটু ক্রেডিটে যাচ্ছি, আমরা নগদ ভাগটা একটু ফলো করি। এখানে নগদ ভাগটাতে আমরা 7,500 টাকা কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে লিখে ফেলছি, এই 7,500। কিন্তু এখানে দেখো, এখানে বাগটার পাশে আরেকটা বাগটা আছে 11,000, এটা হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে কি ক্রেডিট। এই 11,000টা কিন্তু আয় আমাদের জন্য। এই 11,000টা আমরা এখানে লিখবো সরাসরি কোথায়, এই শেষের বক্সে। এখন অনেকের মনে প্রশ্ন, স্যার এটা প্রথম এবং দ্বিতীয় বক্সে কেন লিখেন না? কারণ এখানে অন্যান্য আয় আছে মাত্র একটা। তো একটা যখন আছে, এটা প্রথম বক্সেও লেখার দরকার নেই, দ্বিতীয় বক্সেও লেখার দরকার নেই, এটা একেবারে শেষের বক্সে যাবে। এটা একেবারে শেষের বক্সে যাবে। তো যখন 3-4টা আইটেম থাকবে তখন এটা কিন্তু কি, অর্থাৎ আমাদেরকে এখানে লিখতে হবে 2-3টা আইটেম। 11,000 টাকা আমরা লিখবো, এটা হচ্ছে বার্তা ভাবতে এটাই। তো এখন আমার আছে কত, 11,000, ভাবলে কত, 2,000, মাইনাস 2,000 দেওয়ার পর এবং কিন্তু 9,000 টাকা আছে, রাইট? আচ্ছা, ভালো কথা। এরপর আমরা চলে যাই অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় মানে হচ্ছে যে এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে 15% ব্যাংক জমা অতিরিক্ত সুদ। মানে 15% সুদটা কার উপর বের করবো, 40,000 টাকার উপর। ওকে, একটু কাইন্ডলি আমাকে হেল্প করো, 40,000 টাকার উপর 15% সুদ বের করো তো। 40,000 কে 15 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করো। 6,000 স্যার, 6,000। 6,000 কে তোমরা 12 দিয়ে ভাগ করে দাও। 2,500। এই তো দেখছো, এখানে একটা জটিল বিষয় না? এখন বলবো স্যার আপনি 12 দিয়ে ভাগ করতে বলছেন, 5 দিয়ে গুণ করতে বলছেন, এগুলো তো এখানে কোথাও নেই, এরকম না? ঠিক তো? আসো এটা ক্লিয়ার করি এবার। প্রথমত আমরা কি করবো দেখো, 40,000, এই সবাই মনোযোগ দিয়ে দেখো, 40,000-এর উপর 15% সুদ বের করে ফেলবো। 40,000 টাকার উপর 15% সুদ বের করলে হবে যে কত জানো, 6,000 টাকা। ওকে, এটা ক্যালকুলেটর আমাদের থাকুক, 6,000 টাকা। মানে 40,000 টাকার উপর 15% যদি এই সুদ বের করি, কত আসবে, 6,000 টাকা। এখন এখানে একটা পাশে তারিখ দেওয়া আছে দেখো, খুব একটা তারিখটা খেয়াল করতে হবে আমাদেরকে, 31/1
2017। এই তারিখটা কি তোমাদের বইয়ের সাথে মিল আছে? একটু আমাকে দেখো, বলো তো একটু, নাকি 31/12 আছে? কি আছে? মিল আছে স্যার। ওকে, এই দেখো, 31 তারিখ মানে মাসের শেষ তারিখ। ভালো করে ঢুকাও মাথার মধ্যে। 31 তারিখ মানে মাসের শেষ তারিখ, আর 1 মানে জানুয়ারি মাস। 1 মানে কি? জানুয়ারি মাস। এখন তোমার দেখো, 1 মানে জানুয়ারি মাস, এখানে অঙ্কের উপরে দেখো জুন মাস কত। এইখানে কত? এখানে জুন, এখানে কি জুন, আর এখানে বলছে কি 1। তাহলে বুঝতে হবে আমাদেরকে এখানে কি জুন। ওকে, এখানে হচ্ছে জুন, এখানে হচ্ছে কি 1। 1 মানে আমরা জানি জানুয়ারি মাস। এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত গণতো। জানুয়ারি বা দেওয়া যাবে না। জানুয়ারি কেন দেওয়া যাবে না? দেখো, 31 তারিখ তো, 31 তারিখ শেষ। 31 তারিখ বলছো না, জানুয়ারি মাসে 31 তারিখ মানে 31 তারিখ শেষ। তাহলে 31 এটা বাদ দাও। তাহলে এর মানে জানুয়ারি মাস বাদ দিলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। কয় মাস? ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কয় মাস? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। কয় মাস? 5 মাস। কয় মাস? 5 মাস। এখন তোমরা এই 5 মাস, তো 5 মাসের টাকা কিভাবে বের করবা? তোমরা যে ক্যালকুলেটার 6,000 টাকা বের করছো, 6,000 কে 12 দিয়ে ভাগ করবা। 12 দিয়ে ভাগ করা মানে 1 বছর টাকা, মানে 12 দিয়ে ভাগ করলে 500 টাকা করে পড়বে 1 মাসে। এইটাকে আমরা যে এখন 5 দিয়ে গুণ করছি, 5 মাস বলছি, 5 দিয়ে গুণ করলে 2,500 টাকা আসবে, মানে 2,500 টাকা। এবার কি বুঝাতে পেরেছি আমি? আবার বলতেছি, 40,000 টাকাকে 15% দিয়ে গুণ করে, 15 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে 6,000 টাকা বের হবে। ওকে, এটা থাকুক, আমাদের এটা মনে রাখতে না। 1 মাস, এই দেখো, 31 মানে জানুয়ারি মাস শেষ। 31 মানে কি? জানুয়ারি মাস শেষ। তো ফেব্রুয়ারি থেকে এই জুন পর্যন্ত কয় মাস? 5 মাস। আবার বলতেছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। কয় মাস? 5 মাস। তো 5 মাসের টাকা বের করতে হলে 12 দিয়ে কি করতে হবে আমাদেরকে? ভাগ করতে হবে। 6,000কে 12 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে 2,500 টাকা বের হবে। ওকে, এখন এটা হচ্ছে ব্যয়। এটা হচ্ছে কি? অন্যান্য ব্যয়। ব্যয় কখনো যোগ হতে পারে না। সেই জন্য 9,000 টাকা থেকে 6,500 টাকা বিয়োগ। 9,000 টাকা থেকে 2,500 টাকা বিয়োগ করলে আর থাকবে 6,500। মানে এই 9,000 টাকাটাই হচ্ছে, অর্থাৎ এই উপর থেকে এই 2,500টা হচ্ছে অন্যান্য ব্যয়। ওকে, তো এটা অন্যান্য ব্যয় মানে ব্যাংক জমা থেকে সুদ 2,500 বিয়োগ করলে 6,500। এই 6,500 মানে নেট মুনাফা। আর মানে বিষয়টা বিবরণের অঙ্ক শেষ এখানে। ওকে, আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি এবার। ওকে, আমাদের প্রশ্নটা আবার আসছে, কারণ এটা লাগবে, সবসময় লাগবে, তো কারণ এদিকে অঙ্ক করতে হলে এদিকে প্রশ্ন থাকতে হবে আমাদের। ওকে, এরপর কি বলছে দেখো, গ, মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলছে। মানে মালিকানা সত্ত্বের উত্তর ওরা বলে দিছে। আমরা কিন্তু একটা মালিকানা সত্ত্বের বক্স মুখস্থ করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ সাধারণ সঞ্চিতি, তারপর মাইনাস উত্তোলন, মাইনাস পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, তারপর জীবন বীমা প্রিমিয়াম যোগ নিট লাভ মাইনাস নিট ক্ষতি, তারপর মূলধনের সুদ যোগ উত্তোলনের সুদ বিয়োগ, তারপর মালিকানা সত্ত্ব বের হয়েছে। এই কাজটা কিন্তু ওরা আমাদেরকে করে উত্তরটা বলে দিচ্ছে। সো তাই আমাদেরকে এই কাজটা আমাদেরকে আর করতে হবে না, আমরা জাস্ট উত্তরটা এখান থেকে নিয়ে বসে দেবো। এই উত্তরটা এখান থেকে নিয়ে আমরা কি করবো, ওই বক্সের মধ্যে বসে দিলে আমাদের কাজ শেষ। এরপর কিন্তু বাকি কাজগুলো করতে হবে। আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী মানে সম্পদ গুলো বের করতে হবে, দায়ও বের করতে হবে, মালিকানা সত্ত্ব বের করতে হবে। মালিকানা সত্ত্ব উত্তর এখানে বলে দিয়েছে বিধায় এটা বের করতে হবে না যে, কিন্তু দায় এবং সম্পদ আমাদেরকে বের করতে হবে। তো আমরা দায় এবং মালিকানা সত্ত্বের অঙ্কটা দেখি। ওকে, দেখো, জাফরিন অ্যান্ড সন্সের বিশদা বিবরণী, সরি এখানে কি বিশদা বিবরণী হবে না, এখানে আর্থিক অবস্থা বিবরণী হবে। আচ্ছা যাই হোক, এখানে আর্থিক অবস্থা বিবরণী যখন, এটাও আর্থিক অবস্থা বিবরণী, আমি এটাও কপি করে পেস্ট করলাম মনে হয় সম্ভবত এরকম। আচ্ছা, বিবরণ টাকা টাকা, তোমরা এখানে জাফরিন অ্যান্ড সন্সের আর্থিক অবস্থা বিবরণী দিবা 2017 সালের 30শে জুন তারিখের সমাপ্ত বছরের জন্য। অঙ্কগুলো রেডি করতে হইতো, আর এই অঙ্কগুলোতে প্রশ্নগুলোতে প্রচুর কাজ, দেখো খুঁটিনাটি কাজ অনেকগুলো, টাইপ করতে হয়, সাজাতে হয়, তারপর ঠিক যোগ বিয়োগ, তার কারণে অনেক দিকে অনেক ধরনের কি হয়, প্রবলেম এর শিকার হয়। ওকে, আচ্ছা যাই হোক, আমাদের বিবরণ টাকা টাকা। আচ্ছা,
আমাদের আর্থিক অবস্থা বিবরণী করতেছে, আর্থিক অবস্থা বিবরণীতে প্রথমে সম্পদ আসে, রাইট? সম্পদ মানে কি? স্থায়ী সম্পদ। এই দেখো এখানেও কিন্তু ইজারাটা আবার বানান ভুল উঠছে, মানে আমি ইজারা ঠিক টাইপ করলাম কিন্তু ভুল উঠছে। দেখো ইজারাটা কি রস্যি খণ্ডত আকার অকার, মানে বানানটা ভুল উঠে গেছে, কিছু করার নেই। আচ্ছা যাও, স্থায়ী সম্পদ আগে মাইক্রোফোন অফ। স্থায়ী সম্পদ আমাদেরকে প্রথমে স্থায়ী সম্পদ কোথায় থাকবে? ডেবিটে। স্থায়ী সম্পদ কোথায় আমরা একটু খুঁজে দেখি। আমাদের স্থায়ী সম্পদ এই তো এখানে। ইজারা সম্পত্তি 8 বছরের জন্য 1,20,000। আমরা লিখবো ইজারা সম্পদ 1,20,000 টাকা। লিখে মাইনাস অবলোপন। স্যার অবলোপন কমলে, অবলোপন হচ্ছে যে বললাম 1,20,000 কে কত দিয়ে ভাগ? 8 দিয়ে ভাগ। 1,20,000 কে যখন 8 দিয়ে ভাগ করবা 1 বছরে 15,000 টাকা, এই 1 বছরটা মাইনাস। তো 1,20,000 থেকে যখন 15,000 টাকা চলে যাবে তাহলে 1,05,000। এই 1,05,000টাই হচ্ছে স্থায়ী সম্পদ, কারণ আমাদের আর কোনো স্থায়ী সম্পদ নেই। ওকে, এবার চলে যাবো আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো এখানে নেই, আছে না, এতে করতে হবে না। এরপর চলে যাবো আমরা কি? চলতি সম্পদ। চলতি সম্পদে চলতি সম্পদ গুলো আমরা কোথায় পাবো? ডেবিটে পাবো। ওকে, দেনাদার আছে কত? একটু কাইন্ডলি আমাকে হেল্প করে। দেনাদার আছে কত? 73,000। 73 থেকে এই যে এখানে বলছে উক্ত বছর কুড়িনের পরিমাণ 3,000 টাকা, 3,000 টাকা আমি পাবো না, তো 73 থেকে 3,000 টাকা মাইনাস। 73 থেকে 3,000 টাকা মাইনাস করলে আর থাকবে 70,000 টাকা। ওকে, এবার আসো এই 70,000 টাকার উপর আবার বলছিলাম 5% কমিশন সেই ধরতে হবে। এই 70,000-কে 5 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে আবার 3,500। এই 3,500 টাকা মাইনাস করলে 70,000 থেকে 63,500 টাকা থাকবে। এটাই হচ্ছে প্রকৃত দেনাদার। মানে আমি দেনাদার কাছ থেকে আগে পাওয়ার কথা কত? 73,000, কিন্তু এখন এই কুড়ি সঞ্চিত একটু মাইনাস করার পর আমি পাচ্ছি এখন সত্যিকারের মানে 63,500 টাকা। ওকে, এটা তো আশা করি বুঝতে পেরেছো। আবার বলতেছি 73 থেকে 3,000 টাকা মাইনাস। এই কারণ 73 থেকে 3,000 টাকা আমি পাবো না, তার কারণে মাইনাস। আর থাকবে 70,000, আর তারপর আবার 5% পাচ্ছি না, সন্দেহ আছে। তাহলে এইটাও 5%, 70,000-কে 5 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে 3,500 টাকা বের হবে। এই 3,500 টাকা যখন আমরা মাইনাস করবো তখন আমাদের আর থাকবে কত? 63,500। ওকে, তো আসো এবার অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া কিন্তু সম্পদ, চলতি সম্পদ 10,000 টাকা না? কিন্তু 10,000 টাকা থেকে তো বললাম যে 6,000 টাকা আমি এতদিন না, তো 6,000 টাকা মাইনাস করতে হবে। এই দেখো 10,000 টাকা থেকে অগ্রিম ভাড়া 6,000 টাকা, 10,000 টাকা মাইনাস ভাড়া খরচ কত? 6,000। তাহলে 10 থেকে 6 দিলে 8 থাকবে 6,000। এখন সম্পদ হচ্ছে 6,000 টাকা। ওকে, এবার আসো সমাপনী মজুত পণ্য কিন্তু চলতি সম্পদ। তোমাদেরকে মাথায় থাকতে হবে সবসময় সমাপনী মজুত পণ্যটা কি? চলতি সম্পদ। এখানে যে বলছো অবিকৃত পণ্যর মূল্য, 1 নাম্বার সমন্বয় দেখো, অবিকৃত পণ্যের মূল্য 63,000 টাকা। এটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। এটা সমাপনী মজুত পণ্য, এটা চলতি সম্পদ। এটা কিন্তু আমরা লিখে দেবো সরাসরি 63,500। তাহলে আমাদের চলতি সম্পদ কত পাইছি? 63,500, 4,000, 63,500 সবগুলো যোগ করবো। সবগুলো যোগ করলে 1,34,000 টাকা। ওকে, আমরা এখন উপরে দেখতে পাচ্ছি 1,05,000, আর এখানে দেখতে পাচ্ছি 1,34,000। তাহলে দুইটাই সম্পদ, একটা হচ্ছে স্থায়ী সম্পদের আর একটা হচ্ছে কি? চলতি সম্পদ। দুইটা সম্পদ যোগ করবো 2,39,000 টাকা। এর মানে মোট সম্পদ পেয়ে গেছে। অধিক সম্পদের কাজ নেই এখানে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের কাজ নেই, তার জন্য করতে হয় নাই আমাদেরকে। এখন আমাদের কি বলছে? মালিকানা সত্ত্ব। এবার মালিকানা সত্ত্ব আমরা লিখবো। মালিকানা সত্ত্ব লিখে মালিকানা সত্ত্ব প্রশ্নে প্রদত্ত 1,06,500। ওকে, 1,06,500, কারণ মালিকানা সত্ত্বের কাজ আমাদেরকে করতে হবে না, ওরা অঙ্কের মধ্যে করে উত্তরটা বলে দিছে। তো উত্তরটা আমরা দেখে দেখে বসে দিচ্ছি। এই দেখো মালিকানা সত্ত্বে কত প্রশ্নে প্রদত্ত লিখে 1,06,500। এবার আমাদের দায় বের করতে হবে। দায় বের করার পর আমাদের কাজ শেষ। আচ্ছা, দায় কিন্তু দুই রকম, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে কি? স্বল্পমেয়াদী দায়। এখন আমাদের এখানে যা কিছু আছে সবগুলো কিন্তু স্বল্পমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় একটাও নেই। আসো এবার স্বল্পমেয়াদী দায়ের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই দেখো 15% ব্যাংক ঋণ। 15% ব্যাংক ঋণ কত? 40,000 টাকা। সরি, 15% ব্যাংক জমা অতিরিক্ত কত? 40,000 টাকা। এটা আমরা লিখে ফেলবো সরাসরি, 15% ব্যাংক জমা অতিরিক্ত 40,000 টাকা। ওকে, লিখলাম। এবার বলছে পাওনাদার। এই পাওনাদার কিন্তু দায় আরেকজনের পাবে আমার কাছে, তো 90,000 টাকা। এই পাওনাদার লিখে 90,000 টাকা এটা লিখে ফেললাম। এখন আসো, এই 15% সুদ বের করছি না আমরা, কত? ওই আমরা এদিকে কিছুক্ষণ আগে বের করছি 40,000-কে 15 দিয়ে কি করছি? গুণ করে 100 দিয়ে ভাগ করে 6,000 টাকা বের করছি। 6,000-কে এখানে মাস হিসাব করে 12 দিয়ে ভাগ করে 5 দিয়ে কি করছি আমরা? গুণ করার পর আমাদের সুদ আসছে কত? 2,500। এই 2,500 টাকাটা এটা সুদ, এটাও বকেয়া, মানে দেওয়া হয় না এখনো ব্যাংকে, তো এটাও মানে ব্যয়। তো এখন ব্যয় মানে দায়েরই, ঠিক আছে, দিলে তো ব্যয় হয়ে যাবে পরবর্তীতে। 40,000, তারপর কত আমাদের এরপর 90,000, এরপর কত হচ্ছে আমাদের 2,500।
সবগুলো তিনটা যোগ করে 1,32,500। এই মালিকানা সত্ত্ব 1,06,500, তার সাথে 1,32,500 যদি আমরা যোগ করি 2,39,000 টাকা। এর মানে আমাদের মোট সম্পদ 2,39,000 টাকা, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও 2,39,000 টাকা। এটাই হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তোমাদের এখানে একটু বিষয় খেয়াল করো, বিষয়টা বিবরণী এটা টাইপ, মানে এর আগের অঙ্কের মধ্যে আমি কপি পেস্ট করলাম বিধায় এখানে সরাসরি চলে আসছে। এখানে হবে আর্থিক অবস্থা বিবরণী। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। কারো কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে কমেন্টে বা পরবর্তী জিজ্ঞেস করলে হবে, আমি আশা করি সমাধান করে দেবো। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, আজকে ক্লাসটা দেখার জন্য।